আপনি মোবাইল কেন ধরতেছেন? উনি আমাকে টর্চার করতেছে। এখানে এয়ারপোর্টে আমাকে টর্চার করতেছে। আমি একজন প্রবাসী, আমাকে টর্চার করতেছে ইনি, এরা সবাই মিলে। হ্যাঁ, আপনার বক্তব্য কি? আমরা প্রবাসী যদি হ্যাঁ ওনার মুখে আনি নিয়েছে, আমরা প্রবাসী যদি একটা মোবাইল আনতে না পারি, ওইটা কিসের দেশ? আমি রেমিটেন্স যোদ্ধা একজন, এটা কিসের দেশ? হ্যাঁ, এনারা নিছে আমার মোবাইল নিচে নিয়ে আমাকে মারতে চাইছে। আছে ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে? আমার আমার যদি একটা জ্ঞান নিতে না পারি, এই দেশে মোবাইল আনতে না পারি, কিসের দেশ এটা আমার? হ্যাঁ, এটা কিসের দেশ? আমাকে এখানে টর্চার করতে চাইতেছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কাছে যদি অবৈধ কিছু পান, আইনত ব্যবস্থা নেন। কেন কেন নেবেন আমাকে কাস্টমার রুমে? হ্যাঁ, আমরা যদি দুইটা মোবাইল আনতে পারি, আইনে আছে, আমরা সাধারণ প্রবাসী অত কিছু জানি না, আইনে আছে যে কি দুইটা মোবাইল নিতে পারবে, একটা নতুন একটা পুরাতন, আমরা জানি অতটুকুই। কিন্তু এখানে এটা নতুন কেন আনছো? 2 দিন কেন ইউজ করে আনো নাই? ইউজ করে আনলে তোমাকে ধরতাম না। হ্যাঁ, আপনি আমাকে মারতে চাইছেন কেন? হ্যাঁ, মোবাইল কেড়ে নিতে চাইছেন কেন? আপনারা যেটা দেখেছেন, রাশেদ নামে আমাদের চট্টগ্রামের এক ভাই চট্টগ্রাম এয়ারপোর্টে তার মনের দুঃখের কোন পর্যায়ে গেলে সে লাইভ দেয় ওই ইয়ে থেকে, এটা বলার মতো না। বাস্তবতা হচ্ছে আমরা প্রবাসীদের জন্য অনেক কিছু করে যাচ্ছি। বলা হচ্ছে গত সরকারের আমলে আমরা শুনতাম তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হতো। আবার প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীদের জন্য আমরা এই করেছি সেই করেছি, বিশাল এক কাহিনী। আসল কাহিনী হচ্ছে এই সমস্ত প্রবাসীরা কি আপনার কাছ থেকে ভিআইপি লাউঞ্জ কি তারা আশা করে? কোনো প্রবাসী কিন্তু ভিআইপি লাউঞ্জ আশা করে না। তারা বিদেশ থেকে আসার পর কিভাবে তাদের মালামালগুলো সঠিক পথে সঠিকভাবে তার মালামালগুলো পাবে এই টেনশনে থাকে। আর বাইরে অপেক্ষারত তাদের আত্মীয় স্বজনদের কাছে কেমনে চলে যাবে সেটাই কিন্তু তারা চিন্তা করে। আমি মূলত আমরা চট্টগ্রামের ভাষায় বলতাম, যেহেতু কাস্টমসের এই সমস্ত লোকগুলো এখানে চট্টগ্রামের মানুষ একটাও রাখে না, চট্টগ্রামের মানুষ কোনো অফিসার হয় না। আমরা এই পর্যন্ত দেখে আসছি আমাদের চট্টগ্রামের মানুষ বেসিক্যালি সরকারি চাকরি এগুলো করতে চায় না। তারা ব্যবসা বাণিজ্য বেশি বা অন্যান্য বিজনেস নিয়ে পড়ে থাকে। কেউ সরকারি অফিসার সহজে হতে চায় না, কারণ হতে চাইবে বা কেন? আমরা মামা চাচা দিয়ে কখনো চিটংয়ের মানুষ পারেনি। কারণ হচ্ছে, আমি যদি বলি গত 2 বছর আগে নৌপরিবহন মন্ত্রী ছিলেন শাহজাহান খান। চট্টগ্রাম বন্দরের আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, চট্টগ্রাম বন্দরে 85 জন মানুষ নেয়ার কথা ছিল লস্কর পদে। ওই লস্কর পদে একজন চট্টগ্রামের মানুষ নেয়নি, একজন, নট এ সিঙ্গেল ওয়ান। এটা নিয়ে আমরা নিউজ করেছি, ছেলেরা আন্দোলন করেছে। তৎকালীন সময়ে ছাত্রলীগ এবং যুবলীগের কিছু মানুষ যারা ভালো চিন্তা করে, এরকম সবাই যে খারাপ সেটা তো না, তারা মিছিল করেছে, মিটিং করেছে, কিন্তু সব কিছু মিলিয়ে ঘোড়ার ডিম পেয়েছি আমরা ঘোড়ার ডিম পেয়েছিলাম। তখন কোনো কিচ্ছুই হয়নি। বাংলাদেশ স্বাধীনের পর চট্টগ্রামের মানুষ মূলত কোনো কিছুই পায়নি, শুধুমাত্র দিয়েই গিয়েছে। আমরা আজকের এই ভাইয়ের কথাই যদি আমি বলি, আমরা চট্টগ্রামের ভাষায় কথা বলি, কিন্তু আজকে এই চট্টগ্রামের ভাষায় কথা বলতে হচ্ছে এয়ারপোর্টের এই সমস্ত অফিসারদের আচার আচরণ কি পরিমাণ নোংরা টাইপের হয়। আপনারা বলেন যে এই সরকার আসার পরে বলা হয়েছে প্রবাসীরা আসলে তাদেরকে সালাম দিবেন, তাদেরকে একটা ফুল দিবেন, কথা তো এগুলো খুব সুন্দর সুন্দর কথা শুনেছি। কিন্তু আজকে আমার এই ভাইটা কেন এয়ারপোর্টের ভিতর থেকে লাইভ দিতে হলো? মানুষের যে কি পরিমাণ কষ্ট এয়ারপোর্টের ভিতর সেটা বলা যাবে না। আমার কথা হচ্ছে, এই ভাইয়ের অভিযোগটা হচ্ছে, যতটুকু জেনেছি সেটা হচ্ছে, সে 2টা মোবাইল এনেছিল। ওই 2টা মোবাইল, একটা ইউজ করা আর একটা ইউজলেস ছিল। এখন ইউজলেস যেটা ছিল ফ্রেশ কপি, সেটার জন্যে তার আটকায় ফেলেছে এবং তাকে অবশ্যই রেভিনিউ বা ট্যাক্স দিতে হবে। এখন ট্যাক্স যে দিবে, আমার কথা হচ্ছে, আমি এত বছর দেশের বাইরে বিদেশে সফর করব, তোমাদের ওই ভঙ্গেদের মতো তো আমরা নিজে এক কাপড়ে এক ইয়েতে চলে আসি না। তোমাদের মতো আমাদের চট্টগ্রামের কৃষ্টি কালচারে একটা মানুষ স্বাভাবিকভাবে যখন 5-7 বছর পরে দেশের ভিতর আসে, তখন তার মা বাবা বা আই বোন এদের জন্যে একটা করে মানুষ ছোট্ট একটা গিফট জমায়। প্রবাসীদের কাছ থেকে একটা চায় কি, সে একটা নাইলে পারফিউম চায়, দূরের হলে পারফিউম চায়, আর খুব কাছের হলে যেমন নিজের ছেলে সন্তান মেয়ে বাচ্চারা, ওই আমার ভাই
আমার একটা ছোট ভাই, আমার একটা বড় ভাই, আমার একটা মা, আমার বাবা, এই তোগুলো মানুষের জন্যে সবাই কিন্তু আশা করে একটা সুন্দর মোবাইল, একটা দামি মোবাইল, একটা মোবাইল এই বর্তমান যুগের সাথে মিলিয়ে তারা একটা একটা করে জোগাড় করে। এখন আমার কথা হচ্ছে, একজন প্রবাসী যখন সে বিদেশ থেকে আসবে, তাকে দুইটা মোবাইলে কেন বন্দি করবেন? আপনি কেন বন্দি করবেন? আমার সামাজিকতা আপনার বিশ্বাস করতে হবে। আমার সামাজিকতায় আমার প্রত্যেকের আবদার রক্ষা করতে হয়। আমার চট্টগ্রামের মানুষগুলো মানুষের আবদার রক্ষা করার জন্য একটু চায়, কিন্তু ওই জায়গায় আমরা এখন অসহায়। আমি মনে করেন, আমি যদি বিদেশ চাই, আমার একজন খুব কাছের মানুষ সে আমার বলে আপনি বিদেশ থেকে আমার জন্য একটা সুন্দর মোবাইল আনবেন, কিন্তু আমি কিভাবে আনবো? আমার আসার সময় আমার মোবাইলটা কেন বিদেশ থেকে আনতে চাই সেটাও একটা বিষয় আছে। সেটা হচ্ছে মোবাইলটা ভালো হয়, প্রথমত একটা বিশ্বাস রাখে যে বাংলাদেশের মোবাইলগুলোতে 2 নাম্বারই সব আইটেম সব ঢুকে যায়, বেশি দিন চালানো যায় না। আর বিদেশ থেকে আনলে ওইটা অন্তত অরিজিনাল একটা মোবাইল পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে বাংলাদেশের যে পরিমাণ রেট দাম, বিদেশে তার চেয়ে অনেক কম দাম। যে মানুষটা বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় চিন্তা করে, তখন আমাদের একটা জিনিস বুঝতে হয় যে এই মানুষটা প্রথমত একটা চিন্তা করে আমি এবার গেলে, আমি দেশে গেলে আমার কাকে কি উপহার দিতে হবে। এখন উপহারের জায়গায় নিজের ওয়াইফ, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই বোন, একটা মোবাইল সে জোগাড় করতে তার তো একটা সময় লাগে। প্রয়োজনে এমন করে দেন, অন্তত একজন প্রবাসী বিদেশ থেকে আসার সময় সে যদি 2 বছরে একবার আসে, সে যদি 1 বছরে একবার আসে, এরকম যদি একটা ভ্যালিড একটা সময়কে বেঁধে দেন, তাহলে আমরা ওদেরকে 4টা মোবাইল দিতে পারি। আমরা ট্যাক্সের উপর স্ল্যাব করে দিই না, এত হলে এত ট্যাক্স, এত হলে এত ট্যাক্স, এরকম করি না? তো এইরকম একটা স্ল্যাব এখানে অন্তত করে দেওয়া যায়। সবচেয়ে মজার গিয়ে হচ্ছে, আমাদের আইনে আমাকে হঠাৎ করে এমনভাবে বাইন্ডিংস করে দিয়েছে, এটা আমাদের জন্য, আমাদের সাধারণ প্রবাসীদের জন্য একটা বিশাল বিব্রতকর অবস্থায় বাংলাদেশের মানুষ পড়ে গেছে। একজন মানুষকে মিনিমাম 4টা মোবাইল আনার জন্য সুযোগ দিতে হবে। আমার স্ট্রেট আমার সরকারের কাছে দাবি, ইউজ করা হোক, ফ্রেশ হোক, 4টা মোবাইল একজন মানুষকে আনতে দিতে হবে। আমরা সরাসরি প্রবাসীদের কোনো হেল্প করতে পারি না, প্রবাসীদেরকে আটকাইতে পারি। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ওরা বিদেশ থেকে আসবে, আপনার এই কাস্টমস অফিসাররা আগে কি করতো, তাদের ব্যাগ কেটে ফেলতো, যে ভালো ভালো জিনিসপত্র নিয়ে ফেলতো। দীর্ঘদিন আমার বাবা প্রবাসী ছিলেন, দুবাই ছিলেন। আমার বাবা আসার সঙ্গে সঙ্গে যে সমস্ত গল্প বলতো, সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে কষ্টের ইতিহাস। সব কষ্টটা হচ্ছে আমার এই এয়ারপোর্টে আমার বাবার মতো হাজার হাজার লক্ষ লক্ষ বাবাকে তারা কষ্ট দিত। যে স্নো পাউডার, তখন এই মোবাইল তো ছিল না, তখন স্নো পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, এই সমস্ত এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য কেউ এদিকে নিয়ে যেত, কেউ এদিকে নিয়ে যেত, এইরকম করে বাটপার সোর এখানে সবগুলো ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, এখন দিনের পরিবর্তনে আমরা কিছু সহযোগিতা পাচ্ছি, ঠিক আছে, আমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হলেও আপনার আরেকটা আমার দুঃখজনক একটা ঘটনার কথা বলি। আমি একবার এয়ারপোর্টে আসার সময় যে কোনো দেশে গেলে আমি ডকুমেন্টারি করি, আমার অনেকগুলো প্রমোশনাল ভিডিওস বানাই, এবং এগুলোর জন্য ভালো ভালো অ্যামাউন্ট পাই আমি, এবং এই টাকাগুলো আমি রেমিটেন্স আকারে আমি দেখাতে আসি। ভাই, আমাদেরকে চেনার দরকার তো নাই, আমাদেরকে শুধু রেমিটেন্স রেমিটেন্স ঘোষণা দেওয়ার জন্যে তারা যে পরিমাণ আমাদেরকে সম্মান করার কথা। আমি যখন বলবো যে আমি ডিক্লারেশন দিব, আমি বৈদেশিক মুদ্রার ডিক্লারেশন দিব, তখন তারা যে কি পরিমাণ ব্যস্ততা দেখায় এগুলো বলার মতো না। তারা এই রীতিমতো গত কিছুদিন আগে আমার সাথে রীতিমতো ঝগড়া হয়ে গেছিল। মানে উনি আমাকে ঘুরাইতে কতক্ষণ উনি ওদিকে যায়, কতক্ষণ উনি ওদিকে যায়, কতক্ষণ আমারে বলে যে আপনি লেখেন, তারপরে বলে যে না এটা এই লেখা হয়নি, এটা এমন হয়নি। কিরে বাবা, আমি যখন বলবো, আমার স্ট্রেট দাবি হচ্ছে, আমি যখন বলবো আমি বৈদেশিক মুদ্রা ডিক্লারেশন দিব, তখন তো তারা আমার কাছে এসে আমাকে বরংস কি করতে হবে ভাই আমাকে বলেন একটু, আমি দেখি আপনার বৈদেশিক মুদ্রাগুলো আমাকে দেখানোর সঙ্গে সঙ্গে উনি নিজেই লিখে নিজেই গিয়ে করে আমাকে সুন্দর করে আর একটা সেলুট দিয়ে আমাকে জানানো দরকার, কিন্তু তা না। বরংস আমার এই বিষয় নিয়ে আমার রীতিমতো ঝগড়া করতে হয়েছে। এবং ঝগড়া মানে উনি হয়তো লাইভ দিয়েছেন, আমি যদি লাইভ দিতাম সেদিন, এর চাইতে আরও করুণভাবে আমি লাইভ দিতে পারতাম। কিন্তু সেই সময়ে সরকারের সাথে আমার একটা দূরত্ব ছিল। আমাকে যে কোনোভাবে হেনস্থা করার বিভিন্ন ধরনের
অনেকগুলো কল তখন বসায় রাখছিল, যে কারণে আমি মুখ বুজে সহ্য করে আমি চলে আসছিলাম। কিন্তু আমার ভিতর তুষের আগুন। আজকে অনেকেই ওনার এই ভিডিওটা আমাদেরকে C+TV-কে মেনশন করেছেন। C+TV-কে মেনশন করার পর আমি রীতিমতো আমার কি বলবো চিন্তা করতেছিলাম। কারণ হচ্ছে আমাদের ডক্টর ইউনূস সাহেব গত কিছুদিন আগে ঢাকা এয়ারপোর্টে যে পরিবর্তনটা দেখালেন, একটা এসে আমাদেরকে একটা স্বপ্ন দেখালেন যে আমাদের প্রবাসীরা আসবে, প্রবাসীরা অনেক কিছু করে ফেলবে, ওদের জন্য আমাদের অনেক কিছু করা দরকার, অনেকগুলো স্বপ্ন দেখিয়েছেন। আমরা এই স্বপ্নগুলো দেখতে চাই, স্বপ্নগুলো বাস্তবায়ন চাই। ডক্টর আসিফ নজরুল সাহেব রীতিমতো একদম ভদ্রলোক, এই ভদ্রলোক কত সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনারা যতই কথা বলেন না কেন, এখানে এই সমস্ত মানুষগুলোকে যদি আপনি মানসিক চিকিৎসা না করান, কাস্টমসে যে সমস্ত মানুষ আছে তাদেরকে যদি মানসিক চিকিৎসা না করান, তাহলে কখনোই কোনো অবস্থায় এই সমস্ত সাধারণ প্রবাসীরা কখনো শান্তি পাবে না। আমি রীতিমতো উদ্বিগ্ন। এই যে এই এয়ারপোর্টে কখন আপনারা এইসব বদমাইশদের ঠিক করবেন। কাস্টমসের চাকরি পাওয়া মানে তো বলাই হয় যে এটা কোটি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে কিনতে হয়, লাখ লাখ টাকা ইনকাম আছে, লাখ লাখ টাকার ইয়ে হচ্ছে। এই কথাগুলো আমরা আর শুনতে চাই না। আমাদের হাজার হাজার ছাত্র জনতার রক্তের ভিতর দিয়ে উঠে আসা আমাদের এই নতুন প্রজন্মের বিশ্বাস, আশ্বাস এবং স্বপ্ন আমরা এইভাবে ধ্বংস করতে পারি না। আমার আকুল আবেদন, আমার দাবি, প্রবাসীদের পক্ষ থেকে, আমরা যেহেতু প্রবাসীদের নিয়ে কাজ করি, প্রবাসীদের পক্ষ থেকে আমার স্পষ্ট দাবি, প্রত্যেক প্রবাসীকে অবশ্যই 4টা করে মোবাইল আনার সুযোগ দিতে হবে, উইদাউট এনি কোয়েশ্চেন। হ্যাঁ, বলতে পারেন 4টা আনবে, 3টা বিক্রি করবে, সে তিনটা ব্যবসায়িক উদ্দেশ্যে তারা এই সমস্ত কাজ করতে পারে, করলে অসুবিধা কি? আমার কথা হচ্ছে, একজন প্রবাসী যারা প্রবাস থেকে আসে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার শয়তান কত পার্সেন্ট? শয়তান 2%, 1%, 3%, কিন্তু 95%, 96% সাধারণ প্রবাসী তো এগুলো করে না। আপনারা তো অন্তত বার দিয়ে দিতে পারেন, যে মানুষ এক সপ্তাহের জন্য বিদেশে গেছে তাকে অন্তত 2টা মোবাইলের কথা বলেন। যে মানুষ 1 বছর পরে বিদেশ থেকে আসবে তাকে কেন আপনি 4টা মোবাইল দিবেন না? আমার এই দাবিটি, আমি মনে করি প্রবাসীরা সবাই আওয়াজ তুলুন, আমরা আপনাদের সাথে আছি। অবশ্যই আমার প্রবাসীদের দাবিতে, এই সমস্ত ন্যায্য দাবিতে আমরা C+TV আপনাদের সাথে আছি। সোজা সাপটা কথা, কোনো হাঙ্কি মাঙ্গি নেই এখানে। এটা এমন কোনো অপরাধ না, মানুষ অপরাধ করে না। মানুষ টাকা দিয়ে, আমার টাকা দিয়ে আমি একটু লাভ তো করতেই পারি। আমার দেশে আসলে আমার তো অনেক টাকা খরচ হয়। আমি যখন একজন প্রবাসী যখন বাংলাদেশে আসে, তার ইনকাম সোর্স তো সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, তার চাকরির বেতন তো বন্ধ হয়ে যায়। যে শেষ 6 মাস থাকবে, এই 6 মাসে সে কি কাজ করবে? সে যে পরিমাণ খরচ এখন, তারা ছোটোখাটো এই সুযোগ সুবিধাটা যদি না পায়, তাহলে কার কাছে বলবে? আমার স্পষ্ট জবাব, ভাই, প্রত্যেকটা প্রবাসী যারা 1 বছর মিনিমাম 1 বছর পরে বাংলাদেশে আসবে বা 6 মাস পরে দেশে আসবে, তাদেরকে অবশ্যই 4টা মোবাইল আনতে দিতে হবে। এটা হচ্ছে আমার শেষ কথা, এবং এটা আমার দাবি। আমরা C+TV থেকে এটা দাবি জানাচ্ছি, আপনারা প্রবাসীরা এটা নিয়ে সবাই এই নিউজ শেয়ার করবেন, এবং আমরা যেন এই কথাটা বিভিন্ন জায়গায় মানে পৌঁছে দিতে পারি। এটার জন্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপ্রাণ চেষ্টা করব। ভাই, আমার অনেক দিনের ইচ্ছে হচ্ছে এই ধরনের একটা কথা বলার, আমি অনেক চাইছি। ভাই, আমি আসিফ নজরুল স্যার, আমার কোনো মানুষ বিদেশ থেকে এসে আপনার VIP লাউঞ্জ ব্যবহার করে ওখানে 15 টাকা দিয়ে সমোসা খাওয়ার জন্য কেউ বসে থাকবে না। আর যাওয়ার সময় ওখানে যাই, এইগুলো এমনিতেও পাইতো। আপনারা যেগুলো সুবিধা দেন, ওই সুবিধার দরকার নাই। একমাত্র সুবিধা যে ওরা আসার সময় যেন সুন্দর করে দেশে ঢুকতে পারে, এয়ারপোর্টে কাস্টমসে যেন তাদেরকে হয়রানি করা না হয়। তারা যারা লেখাপড়া জানে না, তাদের কাছ থেকে যে ডিক্লারেশনটা চান, সেই ডিক্লারেশনটা আপনার অফিসার করে দিতে হবে। সোজা কথা। ওখানে প্রয়োজনে আপনি প্রবাসীদের কাছ থেকে টিকিটের সময় প্রয়োজনে 100 টাকা করে টাকা বসান, প্রয়োজনে, অসুবিধা নেই। 100 টাকা করে, বাংলাদেশে 100 টাকা সবাই দিতে রাজি আছে, কিন্তু আপনি প্রথমে এয়ারপোর্টে ঢোকার সঙ্গে সঙ্গে তারে সুযোগ দিতে হবে, সব কিছু সুযোগ দিতে হবে। তাকে একদম সুন্দর করে যেন সে বাসায় পৌঁছতে পারে, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমার কথা হচ্ছে এটাই। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।